কাজ দুপাশে ঠেলে সরাতেই তার চোখে পড়ল মেহরিশ তার ছোপা মুখ দিয়ে এখনো পড়ে আছে সেই আগের মতোই। পা দুটো তার ফ্লোরে রাখা, ভাঁজ করা, এক হাত কপালের নিচে, আরেকটা সোফায় রাখা। কিছু সেকেন্ডের জন্য পূর্বের বুকটা হঠাৎই কেঁপে উঠল মেহরিশকে এখনও এই অবস্থায় বসে থাকতে দেখে। মেয়েটা ঠিক আছে তো? তৎক্ষণাৎ দৌড়ে চলে এলো মেহরিশের পাশে, হাঁটু ভাঁজ করে বসলো মেহরিশের ঠিক পাশে। মেহরিশ সোফায় মাথা রেখে উপুর হয়ে শুয়ে থাকার দরুন তার চুলগুলো এলোমেলো হয়ে সোফায় চারপাশে ছিটিয়ে আছে, যার কারণ তার মুখটাও ঠিক পর্যন্ত দেখা যাচ্ছে না। পূর্ব একবার হাত বাড়ায় তো আরেকবার পিছু নিয়ে আসে। সে কি স্পর্শ করবে এই মেয়েটাকে? ছুঁয়ে দেখবে একবার? মনে এমন অগণিত প্রশ্ন উপেক্ষা করে অবশেষে এক হাত দিয়ে আলতো করে চারপাশে চুলগুলো সুন্দর করে একসাথে রাখলো। অপর পাশে মেহরিশের মাথাটা তুলে মুখটা তার দিকে ফিরাতেই হঠাৎ বুকের ভিতর কেমন কামড় দিয়ে উঠল ছেলেটার। মেয়েটার ঠোঁটে এক কোণে কেটে গিয়ে রক্ত জমাট বেঁধে আছে। তখন জোরে থাপ্পড় মারার দরুন ডান গলাটাতে তার 5 আঙ্গুলের ছাপগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। সে তো মেরেছিল একটু আগে মেয়েকে এভাবে, তাহলে এখন এমন অস্বস্তি ফিল হচ্ছে কেন? ভাবনার মাঝে আবার চোখ গেল মেহরিশের নিষ্পাপ ঘুমান্ত মুখশ্রীর ওপর। মেয়েটাকে এখন তার কাছে কোনো ঘুমান্ত মায়াপরীর মতো লাগছে দেখতে। কি স্নিগ্ধ লাগছে ঘুমান্ত মুখটি। এভাবে কতক্ষণ যে মেহরিশের ঘুমান্ত মুখের ওপর চেয়ে পার করলেও হয়তো সে নিজেও জানে না। একটা সময় পাশে থাকা টি টেবিলের ওপর থেকে একটা ওয়েট টিস্যু নিয়ে আলগোছে মুছে দিল ক্ষত স্থানের রক্তটুকু। তারপর কোলে তুলে নিল মেয়েটাকে। এখন আপাতত মেয়েটাকে তার নিজের রুমে দিয়ে আসাই হচ্ছে পূর্বের উদ্দেশ্য। হঠাৎ মেহরিশকে কোলে তুলে নেওয়া মেহরিশের গলা থাকা ওড়নাটা খানিকটা সরে যায়, ফলে ভেসে ওঠে গলার ঠিক নিচে থাকা কালো কুচকুচে তিলটার ওপর। মেয়েটা অতীব ফর্সা হওয়ার দরুন তিলটা যেন একটু বেশি কালো লাগছে তার শরীরে, যার পূর্বের মতো এমন পাথর শক্ত গম্ভীর পাশার মানুষটাকে বড্ড এলোমেলো করে দিচ্ছে। না চাইতেও তার দৃষ্টি পড়ছে বারংবার মেয়েটার সেই তিলটার ওপর। আবদ্ধ মনটা বড্ড বেসামাল হয়ে উঠছে তার। না, এই মেয়েকে আর 1 মিনিটও সে এখানে রাখতে চায় না। এই ছোট্ট একটা বাচ্চা মেয়ের কিনা তার মতো পুরুষের এলোমেলো করে দিচ্ছে। তার বেহায়া মনটাকে সে মনে মনে কতগুলো গালি দিল, এতবার চোখ সরিয়ে ফেলল। তৎক্ষণাৎ অন্যদিকে তাকে হাঁটা ধরল মেহরিশের রুম বরাবর। যেতে যেতে আনমনে আওড়ালো পূর্ব, যার পার্সোনাল জিনিসপত্র ছুঁতে এসে অজ্ঞান হয়ে পড়েছিলে, এখন স্বয়ং তার কোলে চড়ে নিজের রুমে যাচ্ছ। বেয়াদব মেয়ে একটা। ঘড়ির কাঁটা সকাল 9টা বেজে 35 মিনিট। কেবলই ঘুম ভাঙল মেহরিশের। ঘুম থেকে উঠে মেয়েটা তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা অনুভব করল। 2 হাত দিয়ে মাথার দুপাশে চেপে ধরে রাখল খানিকক্ষণ। এরপর কোনো রকম উঠে বসল সে। মেহরিশ এর বেড বরাবর তার ড্রেসিং টেবিল সেট করা, যার দরুন বেডে বসে সে তার মিরর দেখতে পায়। তৎক্ষণাৎ চোখে পড়ল মিররের থাকা তার প্রতিবিলম্বের ওপর। ঠোঁটের এক পাশে ফুলে আছে আর সাথে ছোট একটা কাটা দাগ। দাগটা আসলে কিসের মনে করার চেষ্টা করতেই তার মস্তিষ্ক আস্তে আস্তে কাল রাতের সম্পূর্ণ ঘটনা মনে পড়ে গেল। কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেল মেহরিশ। আমি কাল রাতে এসব করেছি? সিরিয়াসলি? আচ্ছা, আমি বেঁচে আছি তো? নাকি ভাবতেই এক হাত দিয়ে আরেক হাতের ওপর চিমটি কাটল মেয়েটি। উহ, ব্যথা শব্দ করে উঠল সে। না, ব্যথা পেয়েছে তার মানে সে এখনও জীবিত আছে। আমি এগুলো কি করছি? ছি ছি, শেষ পর্যন্ত কিনা ওই লোকটার সাথে এসব পাগলামি করেছি, যেখানে ওই লোকটা থেকে দূরে দূরে থাকার জন্য রুম থেকে পর্যন্ত বেশি বের হলাম না, সেখানে কিনা যেচে পরে ডিরেক্ট
ওই লোকটার রুমের ভিতরেই চলে গেছি, আবার তার সামনে তাকে খারাপ বলেছি? আচ্ছা, সে তো কত গল্পতে পড়েছি, অনেক মুভিতেও দেখেছি, নায়িকারা ড্রিঙ্কস করে কত কাহিনী করে, তারপর ঘুম থেকে উঠলে কিছু মনে থাকে না। তাহলে তার কেন সব কিছু মনে আছে, তাও আবার খুব স্পষ্ট? তাহলে সে কেন ভুলল না কিছু? পরক্ষণে তার মাথায় এলো, থাপ্পড় মারা পর্যন্ত তো সব মনে আছে, তবে সে তো তখন ওখানে ঘুমিয়ে গিয়েছিল তখন। তাহলে এখানে আসলো কিভাবে? ঘুমের মধ্যে হেঁটে হেঁটে আসার আর রোগ তো তার নেই, আর না তো ওই লোক কোলে করে তাকে নিয়ে আসা মানুষ। তাহলে সে তার রুমে আসলো কিভাবে? এতবার সে নিজেই আবার বিড়বিড়ালো, উফ মেহরিশ, এত কিছু না ভেবে ভাব এখন ওই লোকটা থেকে তোকে বাঁচাবে কে? কোনোভাবে যে লোকটার সামনে পড়া যাবে না তো। এই বাড়িতে যতদিন আছিস লুকিয়ে থাকতে হবে, তা না হলে যে সেই দিনই তোর জীবনের শেষ দিন হবে, যেই দিন তুই ওই লোকটার সামনাসামনি হবি, বলে আর্তনাদ করে উঠল মেয়েটা। মিনিট খানেক রুমে এদিক সেদিক এভাবে পায়চারি কর মেহরিশ। না, এভাবে রুমে বসে থাকলে হবে না, ক্ষুধা লেগেছে অনেক, এখন খেতে হবে, আর খেতে হলেই তো রুমের বাইরে যেতে হবে। এত সময় অবধি লোকটা তো আর বাসাতে বসে থাকবে না ভেবেই জোরে একটা স্বস্তির হাঁপ ছাড়ল মেহরিশ। যেই ভাবা সেই কাজ, সাথে সাথে সে নিচে চলে আসলো উদ্দেশ্য আপাতত নাস্তা করে আবার গিয়ে না হয় রুম বন্দি হবে। মেহরিশ নিচে যেতে দেখতে পেল নিচে সবাই খাবার টেবিলে বসে আছে। খাবারে পরিবেশন করেছে নার্গিস আর আলেয়া বেগম। এক পাশে বসে আছে আমান, আয়ান, অপর পাশে মিজান আর এরিনা আপু। দ্রুত নিচে নেমে আসলো সে। তাকে এভাবে দৌড়িয়ে আসতে দেখে মিরাজ বলল, আরে আপু, আস্তে আসো, তোমার খাবার কেউ খেয়ে ফেলবে না। মিরাজের মুখে এমন শব্দ শুনে সবাই হু হু করে হেসে উঠল। আলেয়া বেগম একটু আগে বলেছিল মেহরিশকে ডাকার জন্য, কিন্তু এরিনা না করেছে, বলেছে মেয়েটা কাল অনেক রাত করে ঘুমিয়েছে, একটু ঘুমোক, ঘুম থেকে উঠলে নিজেই এসে পড়বে। কিন্তু মেহরিশ কারো কথা কর্ণপাত না করে এসে ডিরেক্ট একটা চেয়ার নিয়ে বসলো আর জোরে জোরে চিল্লিয়ে বলল, ফুপি, আমাকে আগে দাও তো, আমার খুব ক্ষুধা লেগেছে। সবাই বড় বড় চোখ নিয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে মেহরিশের দিকে। এদিকে আলেয়া বেগম মেহরিশের বলার সাথে সাথে মেহরিশের সামনে থাকা প্লেটটা দুটো পরোটার সাথে মুরগির মাংস দিলেন। মেহরিশ কেবল পরোটাটা একটু ছিঁড়ে মাংস নিয়ে মুখে ঢুকিয়েছে, অমনি কারো চেয়ার টানার শব্দ শুনতে সামনে ফিরে তাকালো মাত্রই বেচারি পরোটা মুখে দিয়েই বসে রইল, কিন্তু চিবুতে ভুলে গেল আর বড় বড় চোখে সামনে থাকা মানবটিকে পর্যবেক্ষণ করতে থাকলো। হ্যাঁ, সামনে থাকা মানুষটি তার কেউ নয়, বরং পূর্ব একটু আগে ঘুম থেকে উঠেছে। কাল সারা রাত কেন যেন তার ঘুম হয়নি, যার দরুন সকালে শরীরটা ভালো লাগছিল না, প্রচণ্ড মাথা ব্যথা করছিল তার। পরে একটা টালফিল খেয়ে সকালের দিকে একটু ঘুমে পড়ছিল, তাই আজ বাইরে যেতে দেরি হয়ে গিয়েছে। বেচারি মেহরিশ তো ভাবতেই পারেনি এই লোক এখন এই সময় এখানে থাকবে, তাহলে তো সে ক্ষুধায় মরে গেল এখানে আসতো না। আচ্ছা মেহরিশ এখন কি করবে? এখান থেকে উঠে দৌড় দিয়ে পালাবে, নাকি চুপচাপ খেয়ে চলে যাবে যেন সে কিছুই জানে না? না, দ্বিতীয় আইডিয়াটা কাজে লাগানো যায়। সে এমন অভিনয় করবে যে কাল রাতের ঘটনা তার কিছুই মনে নেই, তাহলেই তো হয়। আর ওই লোকটা তো জানে কাল সে ড্রাঙ্ক করেছিল, সো ড্রাঙ্ক থাকা কারণে তার কিছু মনে নেই। এই ভাবনাতেই আবারও খাওয়া মনোনিবেশ করল মেহরিশ। কিন্তু পূর্ব সে কি আদৌ এগুলো ভোলার মানুষ? কখনোই না। তার উপরে তাকে কাল রাতে অপমান করেছে মেয়েটা, সে কি এত সহজেই ছাড়ার পাত্র? আমার অগোচরে বাড়িতে ওয়াইন এনেছে কে?
গম্ভীর শান্তশিষ্ট স্বর, কিন্তু হৃৎপিণ্ডি কাঁপানোর জন্য যথেষ্ট। বিশেষ করে বেচারা আমানের মুখে থাকা পরোটাটা কোনো রকম গিলে গলা দিয়ে নামালো বেচারা। তারপর এক গ্লাস পানি ঢক ঢক করে খেয়ে ফেলল। তার এই ভাইটা জানলো কিভাবে যে সে বাসায় এগুলো এনেছে? তার ভাই তো সারা রাত রুমেই ছিল। তা জেনেও যেহেতু গেছে, আজকে যে তার খবর আছে সেটা সে ভালো করে বুঝতে পেরেছে। আমান, তোকে কিছু বলেছি, এবার তোর আমানের প্রাণ পাখিটা মনে হচ্ছে যায় যায়, তাও কোনো রকম ঢুকে গেলে তার ভাইকে উদ্দেশ্য করে বলল, আমি কি জানি? আমাকে জিজ্ঞেস করছিস কেন? কারণ এসব ফাজলামি তুই ছাড়া করার সাহস আর কারণ এই বাড়িতে। বিশ্বাস করো ভাই, আমি কিছুই জানি না। শ্যাট আপ আমান। ফার্স্ট তো অন্যায় করেছিস, তারপর আবার আমার মুখের সামনে মিথ্যা বলে যাচ্ছিস। লজ্জা হওয়া দরকার তোর। আবার এনেছিস তো এনেছিস, শেষ পর্যন্ত কি না একটা বাচ্চা মেয়েকে এসব উল্টাপাল্টা জিনিস খাইয়েছিলিস। মেহরিশ মাত্রই গ্লাস থেকে পানি মুখে নিয়েছিল। বেচারি এটা শুনে মুখে থাকা পানি আচমকা উপরে ছুঁড়ে ফেলল। আর ফেললো তো ফেললো, তা কিনা সেটা ওই লোকটা খাবারের ওপর পড়তে হলো। সাধারণত পূর্ব যে চেয়ারটা বসে তার একটা চেয়ার পরে মেহরিশ এসে বসেছিল। ভেবেছিল হয়তো লোকটা বাসায় নেই, কিন্তু কে জানতো এই লোক আজকে বাসায় থাকবে। মেহরিশ মনে মনে এখন একটা কথায় আওড়ালো, তা হলো আফতো তু গায়া মেহরিশ। মেহরিশ এর হঠাৎ এমন উদ্ভট কাণ্ডে ভ্যাকাচেকা খেয়ে গেল। পাশে বসে থাকা সবাই মিটিমিটি করে হাসতে হাসতে শুরু করলো তারা। কিন্তু পূর্ব চোখ গরম করে তাকানো দেখা মাত্র সবাই হাসি যেন সাথে সাথে ফুরুত করে উড়ে গেল। মেয়েটা যে আজকে কপালে শনি আছে এ ব্যাপারে সবাই নিশ্চিত। এদিকে বেচারা মেহরিশ তো এখনও আগের ন্যায় বসে আছে, তবে চোখ দুটো তার পাশে থাকা প্লেটের নিবদ্ধ, যেখানে একটু আগে মুখে থেকে পানিগুলো গিয়ে পড়েছিল। ভয়ে তটস্থ মেয়েটা কিছু বলার ভাষাটাও যেন হারিয়ে ফেলেছে। এই লোকটা থেকে আর সে নিস্তার নেই, সেই ব্যাপারে আপাতত শিওর সে। আচ্ছা, উঠে একটা দৌড় দিব? এক দৌড়ে না হয় রুমে ঢুকে দরজা লাগিয়ে দিব, নাকি সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার নাটক করব? কোনটা করলে আজকে আমি রক্ষা পাবো এই নিষ্ঠুর লোকটা থেকে? মেহরিশ তার এমন উদ্ভট ভাবনা থেকে বেরিয়ে আসলো যখন দেখলো তার পাশে থাকা লোকটা উঠে দাঁড়াচ্ছে। ভয়ে চোখ দুটো বন্ধ করে ফেললো তৎক্ষণাৎ। বারবার ঢোক গিলতে শুরু করলো মেয়েটা। হয়তো এখনই গালে একটা পড়বে ভেবে বেচারি আগে থেকেই তার দুহাত দিয়ে গাল দুটো চেপে ধরে বসে আছে। তখনই শুনতে পেল আরও দাঁতে দাঁত চিপিয়ে বলা একটি কথা, ইডিয়েট। কথাটি বলেই চেহারা ঠেলে উঠে দাঁড়ালো পূর্ব। তারপর বড় বড় কদম ফেলে চলে গেল উপরে। চেয়ার ঠেলার শব্দ চোখে মেলে তাকালো মেহরিশ। পরক্ষণে যখন তার সামনে থাকা পুরুষটিকে চলে যেতে দেখলো, বেচারি তখন নিজের চোখকে হয়তো বিশ্বাস করতে পারল না। তাই তো এতক্ষণ ধরে গালে রাখা হাত দুটো দিয়ে ভালো করে চোখ কষলে পরখ করে নিল কয়েকবার। পূর্ব এভাবে চলে যাওয়াতে মেহরিশের থেকে যেন বেশি খুশি হলো আমান। এতটা সময় নীরব দর্শকের মতো সবটা পর্যবেক্ষণ করেছিল আমান। পূর্ব চলে যাওয়াতে হাঁপ ছেড়ে বাঁচল সে। মনে মনে কয়েকবার মেহরিশকে ধন্যবাদ দিল আমান। মেয়েটা আজকে নিজের অজান্তে তাকে বাঁচিয়েছে। তার সাথে এটাও ভাবল যে মেহরিশ যে কাল রাতে ড্রিঙ্কস করেছে সেটা তার এই ভাই জানলো কিভাবে। মনের ভিতর তৈরি করা প্রশ্নটা মুখে নিয়ে আসলো তখনই। মেহরিশকে উদ্দেশ্য করে বলল, ভাই জানলো কি করে যে তুমি কাল ড্রিঙ্কস করেছ? আমানের মুখে এমন কথা শুনে মেহরিশও তাকে ডিরেক্ট কণ্ঠে জবাব দিল, সেটা আপনার ভাইকে গিয়ে জিজ্ঞেস করুন না। মেহরিশ হয়তো বুঝতে পেরেছে এই সময় এর থেকে বেটার উত্তর আর একটাও নেই। আমান যে কতটা ভয় পেয়েছিল তখন তাকে মেহরিশ লক্ষ্য করেছে, তাই তো এমন উত্তর দিয়ে আবারও মুখ বন্ধ করে নিল তার। না হলে সে কি বলতো? সে যে রাতে এমন বাজে একটা কাহিনী করেছে, ওইগুলো কি কাউকে বলা যায়? বললে থাকবে তার মান সম্মান? এতক্ষণে ঘটনা প্রত্যক্ষ সাক্ষী ছিল এরিনা।
এতটা সময় যাবৎ চুপচাপ বসে দেখে এসেছিল সে। এবার সেও নীরবতা ভেঙে বলে উঠল, আমান ভাইয়ের কিন্তু মেহরিশকে এখন একটা ধন্যবাদ দেওয়া দরকার। আজকে কিন্তু মেহরিশের উচ্ছিলাতে তুমিও বেঁচে গেলে, বলে মিটিমিটি হাসা শুরু করলো এরিনা। এরিনার কথা শুনে মেহরিশ মনে মনে ভাবল, আচ্ছা আমানও তো এই বাড়ির ছেলে, আর তারা তো প্রায় সমবয়সী, তাহলে এত ভয় পায় কেন সে ওই লোকটাকে? পরক্ষণে বলে ফেলল তার মনের মধ্যে সদ্য সৃষ্টি হওয়া প্রশ্নটা। আচ্ছা আমান ভাইয়া, তুমিও তো এ বাড়ির ছেলে, তাহলে তুমি কেন এত ভয় পাও তাকে? তোমার কোনো ধারণা নেই ভাইয়ের রাগ সম্পর্কে, তাই এ কথা বলছো। কিন্তু ভাইয়ের রাগ সম্পর্কে আমার এই 27 বছরের জীবনে অনেক অভিজ্ঞতা আছে, বুঝেছ? আমানের এমন উত্তরে আমানের মেহরিশে বলে উঠল, তোমার যে সেই অভিজ্ঞতা নেই যা আমার এই কয়েকদিনে হয়েছে। কথাটি বিড়বিড় করে বলল যেন কেউ না শুনতে পায়, কিন্তু পরক্ষণে কিছু মনে পড়াতে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমানের দিকে। ভুরু দুটি কুঁচকে প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, 27 বছর? হ্যাঁ 87 তো চলছে আমার। তুমি কি মনে করছো আরও বেশি হবে? মেহরিশ তো এতদিন ভেবে এসেছিল আমানের বয়স কত, এই তো 23 কি 24, এমনি তো মনে হয়েছে তার। আচ্ছা ওনার যদি 27 বছর হয় তাহলে এই লোকটার বয়স কত? ভাই বলেই তো ডাকে তাকে, আর মানে তার থেকে যে বড় হবে এটা তো শিওর। আমানের করা প্রশ্নের উত্তর অপেক্ষা করে আবারও ফের প্রশ্ন করে বসলো মেহরিশ, আচ্ছা তোমার বয়স যদি 27 হয় তাহলে ওনার মানে পূর্ব ভাইয়ের বয়স কত? ভাইয়ের বয়স তো মনে হয় 29 রানিং, এই তো ডিসেম্বরে মেবি 30-এ পড়বে। আমানের উত্তর শোনা মাত্রই বিস্ময় হতবিলম্ব মেহরিশ, হোয়াট 29 বছর? উনি তো দেখ বুইরা, বিয়ে শাদি করলে তো এতদিনে 3-4 জনের বাপ হয়ে যেত, কিন্তু দেখো তো মনে হচ্ছে 24-25 বছরের জুয়ান পোলা। মেহরিশের উত্তর শুনে উপস্থিত থাকা সকলে হু হু করে হেসে উঠল। মেহরিশের কথাগুলো এত জোরে বলেছে যে রান্নাঘর থেকে আলেয়া বেগম আর নার্গিস সহ শুনতে পেল কথাটা। নার্গিস মেয়েটা তো ওড়না দিয়ে মুখ চেপে ধরে হাসা শুরু করে দিল। যতই হোক বাড়ির মালিকের ব্যাপারে এমন কথা শুনে হাসলে যদি তার চাকরিটা বন্ধ হয়ে যায়, হয়তো সেই ভয়েই। সকলকে এভাবে হাসতে দেখে মেহরিশ ফের বলে উঠল, আরে হেসো না, আমি সত্যি জানতাম না যে উনি এত বড়। এখন বুঝলাম এত দামি দামি এক্সারসাইজ করার মেশিন কেন কিনে এনেছে, যেন ব্যায়াম করে নিজের বুড়ো বয়সের ফিটনেসটা ঠিক রাখতে পারে। আমার তো মনে হয় ওই চিলেকোঠা নিশ্চয় এমন কিছু গুপ্ত জিনিস আছে যেগুলো খেয়ে খেয়ে নিজের সৌন্দর্য ধরে রেখেছে, এজন্য তো কাউকে রুমে ঢুকতে দেয় না। একদমই কথাগুলো বলে থামলো মেহরিশ, আর তার কথাগুলো ভীষণ মন দিয়ে শুনছিল সবাই। হয়তো সবার কথা শুনতেই এতটাই ব্যস্ত ছিল যে তাদের পিছনে যে পূর্ব দাঁড়িয়ে সেদিকে কারো খেয়ালই নেই। পূর্ব ভিতরে গিয়ে কোনো রকম তার গাড়ির চাবি আর বেডের একপাশে রাখা তার ফোনটি হাতে নিয়ে কেবল নেমেছিল বাইরে যাওয়ার উদ্দেশ্যে। তখনই মেহরিশের বলা শেষের কথাটুকু স্পষ্ট শুনতে পেল সে। রাগে হাতে থাকা গাড়ির চাবিটি এমনভাবে মুষ্টিবদ্ধ করে চেপে ধরল যে আর একটু হলেই যেন হাতের ভিতর চাবিটির অংশটি ঢুকে যেত। পরক্ষণে নিজের রাগকে কোনো রকম দমন করে জোরে জোরে কদম ফেলে চলে গেল বাড়ির বাইরে। আর যেতে যেতে তিতিক্ষিত মেজাজে বলে গেল, বেয়াদব কোথাকার। কথাটা এতটাই জোরে বলেছে সবার কানেই তা তীরের মতোই এসে বিঁধল। কিন্তু পরক্ষণে পূর্বকে বাইরে চলে যেতে আবারও সবাই হু হু করে হেসে উঠল একত্রেই। মেহরিশ তুমি কিন্তু ভাই থেকে সাবধানে থেকো এখন থেকে, না জানি কখন তোমার ওপরে বোম ব্লাস্ট হয়। তুমি আজ যা করেছ। সোজা সাপটা কণ্ঠে বলে উঠল এরিনা। তার ভাইটাকে তো সে চিনে, তাই তো তার কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে সে মেহরিশকে। কিন্তু মেহরিশ তো আগে থেকেই সতর্ক অবলম্বন করেই চলে। ও কেন যে বারবার এই লোকটার সম্মুখে সে এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলে কে জানে। আর 4 দিন পরই এরিনা গায়ে হলুদ,
আজ সোমবার, আগামী বুধবার মেহেদি, বৃহস্পতিবার গায়ে হলুদ, আর তার পরের দিন বিয়ে। বাড়ি ভর্তি মেহমান। গতকাল সকালে এসেছে এরিনার ছোট খালামণি। এরিনার মায়েরা 2 বোন। এরিনা মা বড় আর তার ছোট এক বোন। ছোট বোনের 3 জন সন্তান, প্রথমে এক ছেলে আর তারপর এক মেয়ে, এবার অনার্স প্রথম বর্ষের পরে। আর সবাই ছোট আরেক মেয়ে 7 বছরের। গতকাল সকালেই এসেছে তারা। বড় ছেলের নাম ফারহাদ। সেও আমানের সাথে এতদিন লেখাপড়া করেছে, কিন্তু বয়সে আমানের থেকে 1 বছরের বড়। বিদেশ থেকে ডাক্তারি পড়ে। মূলত এরিনার বিয়ের জন্য হঠাৎ করেই আসা তার। ছোট বোনের মতোই দেখে ফারহাদ তাকে। আর বড় মেয়ের নাম হলো ইরা, আর ছোট মেয়ের নাম রিমা। মেহরিশের সাথে সবাই পরিচয় হয়েছে। ইরা সাথে তার বেশ ভালো ভাব জমে গেছে অলরেডি। আসলে মেহরিশ মেয়েটা এমন হাসি খুশি আর মিশুক যে কেউ তার সাথে একবার কথা বললেই তার শুভাকাঙ্ক্ষী হয়ে যেতে বাধ্য, শুধু একটা লোক ছাড়া। ফারহাদের সাথেও কথা হয়েছে মেহরিশের। ছেলেটাকে বেশ ভালো লেগেছে তার। অনেকটা আবানের মতোই দেখতে ছেলেটা, কিন্তু খুব শান্তশিষ্ট স্বভাবের। একটু আগেই সিমরান এসেছে এরিনাদের বাসা। এরিনা মার্কেটে যাবে শুনে সিমরান তার ভাইকে বলল সেও যেতে চায় সাথে। তার উদ্দেশ্য তো আর মার্কেটে যাওয়া নয়, সেটা যে পূর্বকে দেখা। এটা তো সাব্বির ভালো করেই জানে, কিন্তু পূর্ব যে তাদের সাথে শপিংয়ে যাবে না সেটা কে বুঝাবে এই মেয়েকে। তাই সাব্বির এতে আর দ্বিমত পোষণ করেনি। সকালে ক্লাবে যাওয়ার সময় সিরামকে বলে গিয়েছিল যেন সে আগে এরিনাদের বাড়িতে যায় আর পরে তাদের সাথে ক্লাবে যায়। সেখান থেকেই সাব্বির যাবে। মেহরিশ আর ফারহাদকেও সাথে নিয়ে যাবে এরিনা। সকালে সাব্বির এরিনাকে ফোন দিয়ে বলেছে বিয়ে শপিং করানোর জন্য তাকে মার্কেটে যেতে। মোটামুটি সব কিছু কেনা শেষ তাদের, কিন্তু ড্রেসটা তারা এরিনার পছন্দ মতোই কিনতে চায়। তাই সাব্বির সকালে এরিনাকে কল করে বলেছে তার সাথে মার্কেটে যেতে, কিন্তু এরিনা মেহরিশকে ছাড়া কিছুতেই যাবে না। তার আবার একটা উদ্দেশ্য আছে, তা হলো মেহরিশকে তার বিয়ের জন্য কিছু ড্রেস কিনে দেয়। মেয়েটা তো শাড়ি নেই, সে চায় গায়ে হলুদে মেহরিশ তার সাথে মিলে শাড়ি পরুক। তাই তো সে তাকে সাথে নিয়ে যেতে চায়, আর বিয়ের দিন পরার জন্য তাকে একটা সুন্দর পার্টি ড্রেস কিনে দিবে এরিনা। তাই সাথে মেহরিশকে নিয়ে গেছে সে। অন্যদিকে আমান আজ সকালে প্রিন্সকে নিয়ে শহরের বাইরে গেছে ঘুরতে, তাই ফারহাদকে তারা সাথে করে নিয়ে যাচ্ছে। আসলে ফারহাদ ইচ্ছা করেই তাদের সাথে যাচ্ছে। মেহরিশকে তার ভীষণ পছন্দ হয়েছে, হয়তো তার জন্যই যেতে চেয়েছিল সাথে, কে জানে। গাড়ি চালাচ্ছে ফারহাদ, সে যাবে বিদায় ড্রাইভারকে নেয়নি এরিনা। পিছনের সিটে বসে আছে এরিনা আর সিমরান। মেহরিশ ফারহাদের সাথে সামনের সিটে বসেছে। ফারহাদ একটু পর পর আর চোখে মেহরিশকে দেখছে, কিন্তু সে তো ব্যস্ত তার ফোন স্ক্রলিংয়ে। এই জন্য হয়তো খেয়াল করেনি যে কেউ একজন তাকে দেখে যাচ্ছে অনবরত। ভাইয়ার ক্লাবের সামনে তো চলে আসলাম, এরিনা সাব্বির ভাইকে তো দেখছি না। এরিনাকে উদ্দেশ্য করে বলে উঠল ফারহাদ। সাব্বির তখন ফোন করে বলেছিল তাকে যেন পূর্বের ক্লাব থেকে রিসিভ করে নেই তারা, এজন্য এখন এরিনা ফারহাদকে বলেছিল যেন পূর্বের ক্লাবের সামনে নিয়ে যায় গাড়ি। বেচারি মেহরিশ তো এসবের কিছুই জানে না, সে তো পূর্বের ক্লাবও চিনে না, তাই তো রাস্তাটা যে পূর্বের ক্লাবের ওখানে যাচ্ছে বুঝতে পারেনি সে। হঠাৎই ফারহাদের কথা শোনা মাত্রই এরিনার দিকে তাকিয়ে বলল, এখানে যে আসবে সেটা আমাকে আগে বলনি কেন? আরে নামতে হবে না, উনি তো বলল এখানে এসে কল দিতে। ওয়েট, আমি কল দিচ্ছি, তাহলে চলে আসবে। এমন সময় হঠাৎ তাদের গাড়ির সামনে দিয়েই একটু কালো রঙের গাড়ি দ্রুত ছুটে গেল তার নিজ গন্তব্যে। কিন্তু যেতে যেতে গাড়িটির ড্রাইভিং সিটে থাকা মানবটির চোখ এড়ালো না তাদের সামনে থাকা গাড়িটির সামনের সিটে বসে থাকা দুজন মানবী থেকে। সামনে দিয়ে ছুটে যাওয়া গাড়িটা আর কারো নয়, বরং পূর্বে। একটু আগে তাদের কাছে খবরে আসে যে বিরোধী দলদের ছেলেদের সাথে তাদের ছেলেদের ঝামেলা বাঁধিয়েছে। তাই তো কল পাওয়া মাত্রই দ্রুত সাব্বির আর সে ছুটে চলে যায়। আর যাওয়ার সময় পূর্বের চোখে
থামিয়ে রাখা তাদের বাড়ির গাড়িটি, যার সামনের সিটে বসে আছে ফারহাত আর মেহরিশ। চটে যাওয়া মেজাজটা যেন আরও বিগড়ে গেল তার, তাই গাড়ির স্পিড আরও বাড়িয়ে চলে গেল তাদের গন্তব্যে। আরে ওটা পূর্ব ভাইয়ার গাড়ি ছিল না? মেহরিশ তার ফোনের দিকে তাকিয়ে থাকা দরুন খেয়াল করল না তাদের সামনে দিয়ে যাওয়া গাড়িটিকে, কিন্তু ফারহাত ঠিকই খেয়াল করেছে সেটা। ফাহাদের কথা শুনতে এরিনা বলে উঠল, ওখানে কি দেখছো সাথে ফারহাত ভাই? খেয়াল করলাম না তো। দ্রুত চলে গেল গাড়িটা, তুই না হয় একবার কল দিয়ে দেখ। অনেকবার কল দিল এরিনা, কিন্তু ফোন রিসিভ করলো না কাঙ্ক্ষিত মানুষটি। এরিনাকে এভাবে কল দিতে দেখে ড্রাইভিং সিটে থাকা ফারহাত তাকে লক্ষ্য করে বলল, কি হয়েছে এরু? উনি তো কল ধরছে না। তোর এখানে ওয়েট কর, আমি না হয় ভিতরে গিয়ে দেখছি কোথায় গেল তারা, বলে গাড়ি থেকে বের হয়ে আসলো ফাহাদ। হেঁটে হেঁটে চলে গেল ক্লাবের ভিতরে, ফিরে এলো 2 মিনিট একের মধ্যে। ফাহাদকে দেখে গাড়ি থেকে নেমে দাঁড়ালো এরিনা, তারপর ফারহাদকে উদ্দেশ্য করে বলল, উনি কোথায় ভাইয়া? উনি আসেনি? সাব্বির ভাই নাকি পূর্ব ভাইয়ার সাথে ছিল তখন, একটু আগে নাকি তাদের কোন পার্টির সাথে গন্ডগোল হয়েছে, চলে আসবে নাকি এখনই? রিয়াদ বলল ভিতরে গিয়ে ওয়েট করতে। কি বলো? উনি তো আমাকে এসব কিছু বলেনি, হঠাৎ করে নাকি যেতে হয়েছে। তোরা না হয় ভিতরে গিয়ে ওয়েট কর, এখানে কতক্ষণ থাকবি? ফাহাদের কথা শুনে মেহেরিশ আগি তের বিরিয়ে বলে উঠল, আমি যাব না ওখানে, তোমরা গেলে যাও। এখানে কতক্ষণ বসে থাকবে মেহরিশ? তার থেকে ভালো আসো ভিতরে যাই। আর তুমি তো ভাইয়ার ক্লাব দেখোনি, এসো এই সুযোগে নয়তো দেখে নিবে। আমি এখানেই ঠিক আছি আপু, তোমরা যাও, আমি এখানেই ওয়েট করছি। মেহরিশের ভয়টা বুঝতে পারল এরিনা, কেন সে ভিতরে যেতে চাচ্ছে না, তাই আর বেশি জোর দিল না মেয়েটাকে। এদিকে সিমরান তো কখন থেকে বলে যাচ্ছে যে সে ভিতরে যেতে চায়, এখানে নাকি খুব গরম লাগছে তার। ওনারা আসা পর্যন্ত না হয় ভিতরে গিয়ে ওয়েট করবে তারা। সিমরানের জোড়াজুড়িতে বাধ্য হয়েই গেল এরিনা, কিন্তু ফাহাদ বাইরে রয়ে গেল। মেহরিশের সাথে 3 তলার একটি বিল্ডিং, নিচতলায় বসার জন্য রেখেছে 2য় তলার পূর্ব অফিস রুম, আর 3য় নাম্বারটা পূর্বের গেস্ট রুম। বেশিরভাগ সময় এখানেই থাকে সে, তাই পুরো 3 তলাটাই সে তার থাকার উপযোগী করে বানিয়েছে। সিমরান আর এরিনা গিয়ে বসলো ওয়েটিং রুমে। তাদের দেখা মাত্র ছেলেরা টি টেবিলে নানা ধরনের খাবার এনে রাখলো। এরিনাকে তারা ভালো করেই চেনে। এরিনা কিছু নিল না, সিমরা শুধু জুসের গ্লাসটি থেকে একটু জুস খেলো। এভাবে পার হলো 15 মিনিট। এক পর্যায়ে বিরক্ত হয়ে উঠল তারা। কিছু সময়ের মধ্যে পূর্ব গাড়িটি এসে থামলো ক্লাবের পার্কিংয়ের সামনে। সাব্বির রাস্তাতে বলেছিল তাকে এরিনা নিয়ে মার্কেটে যাওয়ার কথা, উত্তরে পূর্বর কিছু বলেনি। গেটের ভিতর ঢোকার সময় আবারও তার চোখে পড়ল মেহরিশ এবং ফারহাত একত্রে দাঁড়িয়ে আছে। মেয়েটা কি যেন বলতে যাচ্ছিল, হাত নাড়িয়ে নাড়িয়ে, সাথে হেসেও যাচ্ছে। আর ফারহাত সেটা মন দিয়ে শুনছে। গতকাল সন্ধ্যায় দেখেছিল মেয়েটা ফারহাতের সাথে দাঁড়িয়ে বাড়ির পিছনে বাগানে ওখানে বসে বসে কথা বলছিল। আজ সকালে যখন বারান্দায় কফি খাচ্ছিল সে, তখনও দেখছে তাদের এই দৃশ্য। মেয়েটা এত কি কথা বলে ছেলেটার সাথে, আর তাকে দেখলে কেমন পালায় পালায় করে। গাড়ি থামানোর পর গাড়ি থেকে নামলো সাব্বির। পূর্ব এখনও গাড়ি স্টিয়ারিংয়ের ওপর হাত রেখে বসে আছে আর এসব ভাবছে। পূর্বকে নামতে না দেখে সাব্বির বলে উঠল, কি হলো, নামবি না? তোরা যে কোথায় যাবি বলছিলি? একটু আগেই তো বললাম শপিংয়ে যাব একটু। আচ্ছা, পূর্বর কথায় আগামাথা বুঝলো না সাব্বির। পরক্ষণে শিওর হওয়ার জন্য বলে উঠল, মানে আমার ওদিকে কাজ আছে একটু, বেশি বকবক না করে যা বলছি তাই কর। সাব্বিরের মাথায় এখনও কিছু ঢুকছে না। ওখানে এ কী কাজ? এত শত না ভেবে হাতে অনামিকা আঙ্গুলে থাকা স্বর্ণের আংটিটা পূর্বকে দেখিয়ে বলো, ভাই এঙ্গেজমেন্ট আমার, 2 দিন পর বিয়ে আমাদের, কিছুটা তো স্পেস দে এখন আমাদের, যেন একসাথে বসে যেতে পারি। অ্যাটলিস্ট ওকে কল দে, ওদের
কল দিয়ে ওদের আসতে বলে সাব্বির। তারপর আবারও পূর্বের মুখোমুখি হলো সাব্বির। এতপর বলল, আমি আর এরিনা যাব এক গাড়িতে, ফারহাদ, মেহরিশ আর সিমরান আরেক গাড়িতে করে যাবে। কিন্তু সাব্বির এমন কথা মেনে নিতে পারল না পূর্ব। সে চায় না মেহরিশ ফারহাদের সাথে এক গাড়িতে করে যাক। তাই সে তৎক্ষণাৎ সাব্বিরকে বলল, শপিংয়ে যাচ্ছিস, বিয়ে করতে না, যে এতগুলো গাড়ি নিয়ে বরযাত্রী হিসাবে যেতে হবে। তাহলে তুই আর এরিনা একসাথে বসতে চেয়েছিলি তো ঠিক আছে, ফারহাদ ড্রাইভ করবে, তোরা পিছনের সিটে একসাথে বসবি। মেহরিশ আর সিমরান একজনকে সামনের সিটে উঠাবি, আর আমার গাড়িতে আরেকজনকে নিয়ে যেতে পারি চাইলে। আচ্ছা, তাহলে মেহরিশ আসুক আমাদের সাথে, তুই না হলে সিমরানকে নিয়ে যা। পূর্ব বেচারার মুখ চুপসে গেল। সাব্বিরের কথা কি কর্ণগ্রহ হতে বেচারা যাকে ফারহাদের থেকে দূরে রাখার জন্য নিজে যাচ্ছে, সেখানে সাব্বিরের মুখে এই কথাটা শুনে অবাক না হয়ে পারল না। তাই কোনো রকম বনিতা ছাড়াই ফের শুধালো, সিমরান না, মেহরিশ যাবে আমার সাথে। সাব্বির আর এই ছেলের সাথে কথা বাড়ালো না। কে জানে একটু পর হয়তো তেতে গিয়ে বলে উঠবে, লাগবে না কারো শপিংয়ে যাওয়া, বিয়েতে এত কিছু লাগে নাকি, বিয়ে যে হচ্ছে এটাই অনেক। না বাবা, তার থেকে ভালো যেটা বলছে সেটাই করি, এতে দুজনেরই মঙ্গল। সাব্বিরের কল পাওয়া মাত্র এরিনার সাথে সাথে চলে এলো, আর সে এসে ফারহাদকে কল দিয়ে সেখানে আসতে বলল। এরিনা আসলে সাব্বিরের সাথে সাথে সব বলে যে কে কোন গাড়িতে করে যাবে। এদিকে ফারহাদ গাড়ি নিয়ে ভিতরে ঢুকে পড়ে। ফারহাদ গাড়ির ভিতরে থাকা অবস্থায় সাব্বির আর এরিনা এসে পিছনে সিটে বসে আর মেহরিশকে উদ্দেশ্য করে বলে, তুমি বাইরে যাও মেহরিশ, এখানে সিমরান বসবে। সাব্বিরের কথা কানে যেতে বিস্ময় হয়ে উঠল মেয়েটা। এতক্ষণ ফোনে ব্যস্ত ছিল সে। তৎক্ষণাৎ ভাবল সে বাইরে যাবে মানে তাহলে সে কার সাথে যাবে, তাকে কি এখানে রেখে চলে যাবে নাকি? মনে মনে এইসব ভেবে পিছনে ঘুরে তাকায় সে। ভুরু দুটো কুঁচকে প্রশ্নরত দৃষ্টিতে তাকায় সাব্বিরের দিকে। তুমি পেছনের গাড়িতে করে যাবে। মেহরিশের নিষ্পাপ মন ভেবেছে হয়তো এখানে জায়গা হবে না, দেখে তাকে পিছনের গাড়িতে করে যেতে বলছে ড্রাইভারের সাথে। এতে তার কোনো সমস্যা নেই। তাই ফোন স্ক্রলিং করতে করতে গাড়ি থেকে নেমে সোজা পিছনের গাড়িতে উঠে বসলো সে। আর তখনই কানে আসলো সেই চিরপরিচিত গম্ভীর কণ্ঠস্বর, এই মেয়ে, আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? সামনে এসে বসো। গল্পের অংশটুকু ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন।